আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাঁশবাগানের পরী বা ভয়ঙ্কর কালো জাদুর গল্পে আপনাকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় পর্ব সম্পর্কে জানব। যারা এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখেন নাই, তারা আগে প্রথম ও দ্বিতীয় পর্বটা দেখুন। ভিডিও লিংক ডেসক্রিপশনে। তো চলুন এবার মূল ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে গত পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি, আপনাদের যেন এই পর্বটা বুঝতে সুবিধা হয়। তো গত পর্বের শেষে আমরা জেনেছিলাম নীরব মসজিদের এক ইমাম সাহেবের সাথে কথা বলছে। ইমাম সাহেবের সাথে কথা বলে বাড়িতে এসে বলছে, আমি অপেক্ষা করছি কখন রাত হবে। তৃতীয় পর্বটা এখন থেকেই শুরু করছি। অপেক্ষার প্রহর শেষে রাত নেমে এলে সেদিন রাতের তাহাজ্জুদের নামাজ পড়ে আমি জায়নামাজে বসে বারবার করে শাহানুরকে স্মরণ করছিলাম। ফজরের কিছুক্ষণ আগে শাহানুর আমার সাথে দেখা করতে আসে। সে আমাকে বলে, কি হয়েছে নীরব, তুমি বারবার আমাকে কেন স্মরণ করছ? কোনো বিপদে পড়েছ নাকি? তুমি তো কখনোই নিজে থেকে আমাকে এতবার ডাকোনি। কি হয়েছে নীরব, তোমার কোনো বিপদ হয়েছে? আমি তখন শাহানুরকে সবকিছু খুলে বলি। শাহানুর আমাকে বলে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি আশেপাশের খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। 10 মিনিট পর শাহানুর আবার আমার কাছে এসে আমাকে বলে, তুমি ঠিকই ধরেছ। তোমার মামাতো বোন মিথিলাকে অনেক ভয়াবহভাবে একটি কালো জাদু করা হয়েছে। তুমি এই বাড়িতে প্রথম এসে যেই জিনটাকে দেখেছ, তার নাম মিতাস। তার কাজ হচ্ছে, যদি কোনো মানুষ কোনো কালো জাদুর মাধ্যমে মরে যাওয়ার অবস্থায় চলে আসে, তাহলে তার মৃত্যুর 41 দিন পর্যন্ত তার কাছে এসে তাকে জানিয়ে দেওয়া যে তার সময় হয়ে গেছে। তুমি মিতাসকে এই কারণে দেখতে পেরেছ, কারণ তুমি এখন আল্লাহ পাকের নেক একজন বান্দা। আর তোমার বোনটা এই কারণে দেখতে পারছে যে তার হাতে আর বেশি সময় নেই। তবে আমরা যদি চেষ্টা করি আর উপরওয়ালা যদি আমাদের সহায় হয়, তাহলে তোমার বোনকে এই কালো জাদুর হাত থেকে বাঁচানো সম্ভব। শুনে রাখো নীরব, তোমার বোনকে যে কালো জাদু করেছে তার নাম সজীব। সজীব তোমার বোনের সাথে একই কলেজে পড়ে। আসলে সজীব নামক সেই ছেলেটি তোমার বোনকে অনেক ভালোবাসে। সেই কথা মিথিলাকে অনেকবার বলেছে। তবে মিথিলার ভালোবাসা জিনিসটার প্রতি বিশ্বাস উঠে গেছে। কারণটা হচ্ছে, সে জীবনে কাউকে যদি ভালোবেসে থাকে, সে হচ্ছে তুমি, কিন্তু তুমি তার ভালোবাসার কোনো দাম রাখনি। এই কারণে সে সিদ্ধান্ত নিয়েছে এই জীবনে আর কখনো অন্য কোনো মানুষকে ভালোবাসবে না। সজীব যখন দেখে মিথিলা কোনোভাবেই তার ভালোবাসা মেনে নিচ্ছে না, তখন সে রাগে ক্ষোভে ভাবতে শুরু করে মিথিলার অনেক দেমাগ, এই কারণেই সে তার ভালোবাসার মেনে নিচ্ছে না। সে সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে কিছুটা শাস্তি দিবে। তাই সে তার গ্রামের একটি অনেক বড় হিন্দু তান্ত্রিকের কাছে গিয়ে বলে মিথিলার কথা। সজীব সেই তান্ত্রিককে বলেছিল যে মিথিলাকে যেন তার মাধ্যমে কিছু শাস্তি দেয়, কিছু ভয় দেখায়, যেন মিথিলা বুঝতে পারে অন্য কারো ভালোবাসা প্রত্যাখ্যান করলে তার কেমন কষ্ট হতে পারে। তান্ত্রিক সজীবকে বলেছিল ঠিক আছে, সেই কাজ করে দিবে তার সাথে থাকা জিনদের মাধ্যমে। তবে এর বিনিময়ে তান্ত্রিক সজীবের কাছ থেকে কিছু টাকা চায়। সজীব সেই তান্ত্রিককে কিছু টাকা দেয়। তান্ত্রিক সজীবকে বলে, আমার কিছু জিনিসের প্রয়োজন, যেমন মিথিলার মাথার একটি চুল, তার পরনের জামার একটি অংশ, আর মিথিলাদের বাড়ির উঠোনের এক মুঠো মাটি। সজীবের 1 মাস লাগে। খুব সাবধানের সাথে সেই জিনিসগুলো জোগাড় করে সে তান্ত্রিকের কাছে যায়। সজীব শুধু চেয়েছিল মিথিলা কিছুটা শাস্তি পাক, এই কারণে সে কালো জাদু করতে চাইছিল। তবে অন্যদিকে তান্ত্রিকের মনে মনে অন্য আরেকটি পরিকল্পনা চলছিল। তান্ত্রিক যখন সেই সব জিনিসগুলো তার হাতে পায়, তখন সেই সজীবকে বলে, তোর কাজ হয়ে যাবে, তুই এখন বাড়িতে চলে যা। সজীব সেখান থেকে আসার পর তান্ত্রিক মিথিলার সেই সব জিনিস দিয়ে একটি ভয়াবহ কালো জাদু করে। আসলে তান্ত্রিক যখন জানতে পারে মিথিলা একটি যুবতী মেয়ে, তখনই সে সিদ্ধান্ত নেয় মিথিলাকে তার শয়তান প্রভুর উদ্দেশ্যে বলি দেবে। আর যখন মিথিলার সেই সব ব্যবহৃত জিনিসগুলো সে হাতে পেয়ে যায়, তখন সেই সব জিনিস দিয়ে তান্ত্রিক মিথিলাকে রক্তচোষা বাণ মারে। তান্ত্রিক মিথিলার সেসব জিনিসগুলো দিয়ে একটি মাটির পুতুল তৈরি করে। তারপর একটি পুটলির ভিতর সেই পুতুল, মিথিলার চুল, মিথিলার সেই জামার অংশ আর মাটি একত্রিত করে সেই পুটলিটা বেঁধে তার সাথে করে নিয়ে শ্মশানের ভেতর 10 হাত মাটি নিচে পুঁতে রাখে। আর সেখানে তার সাথে থাকা 10টি নরখাদক জিনকে পাহারা রেখে দেয়। সেই কালো জাদুর মেয়াদ হচ্ছে 41 দিন।
এই ৪১ দিনের ভিতরে প্রতি রাতে তার শয়তান প্রভু প্রতি রাতে মিথিলার শরীর থেকে কিছুটা রক্ত খেয়ে চলে যাবে। আর আস্তে আস্তে মিথিলার শরীরের সবটুকু রক্ত ৪১ দিনের ভিতরেই সে খেয়ে ফেলবে। আর ৪১ দিন হতে আর মাত্র ৩ দিন বাকি। আমাদের যা করার এর ভেতরে করতে হবে, নয়তো তোমার বোন মিথিলাকে আর বাঁচানো সম্ভব না। আর আমি অনেক চেষ্টা করেছি সেই শ্মশানটার সন্ধান জানতে, কিন্তু আমি পারিনি। তুমি এক কাজ করো, এই গ্রামের পাশের গ্রামে তুমি আগামীকাল যাবে আর সজীবের সাথে দেখা করবে। সজীবকে গিয়ে তুমি মিথিলার বিষয়ে সবকিছু খুলে বলবে, আর বলবে তার কারণে আজকে মিথিলা মৃত্যু পথে। আমার বিশ্বাস সজীব তার ভুল বুঝতে পারবে, আর তোমাকে নিয়ে সে তান্ত্রিকের কাছে যাবে। কিন্তু তোমরা বোধহয় তান্ত্রিককে সেখানে আর খুঁজে পাবে না। তুমি সজীবকে নিয়ে সেখানকার আশেপাশে কোনো পরিত্যক্ত শ্মশান আছে কিনা এটা সন্ধান নিবে। আমি তাহলে এখন আসি, এখন ফজরের আজান দিবে। আমি আগামীকাল রাতে আবার তোমার সাথে দেখা করতে আসব। শাহানুর তখন আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি ফজরের নামাজ আদায় করে সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যাই পাশের গ্রামের জন্য। যে করেই হোক সজীবের সাথে আজকে দেখা করতেই হবে, কারণ আমার হাতে আর মাত্র ২ দিন সময় আছে। আমাকে মিথিলাকে বাঁচাতেই হবে। আমি পাশের গ্রামে এসে সজীবের বিষয়ে জানার চেষ্টা করি। একটি বৃদ্ধ লোক আমাকে সজীবের বাড়িটা দেখিয়ে দেয়। আমি সেই বাড়িতে প্রবেশ করি আর সজীবের নাম ধরে ডাকতেই একটি ২৫ বছরের যুবক বাড়ির ভেতর থেকে বের হয়ে এসে আমাকে বলে, আমার নাম সজীব, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম। সজীব, আমি মিথিলার বড় ভাই নীরব। আমার পরিচয়টা শুনে সজীব কিছুটা ভয় পেয়ে গেল। তার কপালের চারিপাশ বেয়ে ঘাম বের হতে শুরু করে। আমি সজীবকে বলি, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখন সজীব রেগে গিয়ে আমাকে বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি কোনো মিথিলা নামে কোনো মেয়েকে চিনি না, আর আপনাকেও চিনি না। তাই আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান বলছি। চেঁচামেচি শুনে সজীবের মা ঘর থেকে বের হয়ে আসে, আর আমাদের কাছে এসে বলে, কি হয়েছে সজীব? আমি তখন সজীবের মাকে একটি সালাম দিয়ে বলি, আসসালামু আলাইকুম চাচি। আসলে সজীব আমার কাছের একজন ছোট ভাই, এই কারণেই তার সাথে দেখা করতে এলাম। আমি পাশের গ্রাম থেকে এসেছি, আমার নাম নীরব। সজীবের মা তখন বলে, ও আচ্ছা বাবা, দাঁড়াও, তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। এটা বলে সে আবারও ঘরের ভেতরে চলে যায়। আমি তখন সজীবকে বলি, দেখো তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমি তোমার বিষয়ে সবকিছু জানি। তুমি আর মিথিলা একই কলেজে পড়ো, আর তুমি মিথিলাকে অনেক ভালোবাসো। সে যখন তোমার প্রেমের প্রস্তাব মেনে নেয় না, তখন তুমি তাকে সায়স্তা করার জন্য একটি তান্ত্রিকের কাছে যাও, আর তার ওপরে কালো জাদু করো। তবে সজীব, তুমি কি জানো সে তান্ত্রিক মিথিলার ওপরে অন্য আরেকটি ভয়ানক কালো জাদু করেছে, যেটার কারণে মিথিলা এখন মৃত্যুপথে। তার হাতে আর মাত্র ২ দিন সময় আছে। এই ২ দিনের ভেতরে যদি সেই কালো জাদু নষ্ট না করা হয়, তাহলে মিথিলা মারা যাবে। আমি চাইলে এ সকল কথা তোমার মাকে বলতে পারতাম, কিন্তু আমি জানি তুমি যা করেছ না বুঝে করেছ। তখন সজীব কান্না করে দেয়, আর আমাকে বলে, ভাইয়া বিশ্বাস করুন, আমি রাগের বশে তার উপরে কালো জাদু করেছি। আমি তো তাকে ছোটখাটো কিছু শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না এমনটা হয়ে যাবে। আমি তখন সজীবকে বলি, আমি জানি তোমার বিষয়ে সব কিছু। আমি তোমাকে এখানে দোষারোপ করতে আসিনি। আমি শুধু তোমার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। ঠিক তখনই সজীবের মা আমাদের নাম ধরে ডেকে বলে, বাবারা, নাস্তা রেডি, ঘরে এসে আগে নাস্তা খেয়ে নাও, তারপরে কথা বলো। সজীব তার চোখের পানি মুছে আমাকে বলে, ভাইজান, আগে ঘরে আসুন, নাস্তা করুন, তারপরে কথা বলি। সজীব আমাকে নিয়ে তার ঘরে আসে। আমরা একসাথে নাস্তা করি। নাস্তা শেষ করে সজীব আমার কাছে জানতে চায়, ভাইয়া, আপনার কাছে আমি কি সাহায্যের জন্য এসেছি বলুন। আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। আমি না বুঝে একটি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আগেও মিথিলাকে ভালোবাসতাম আর এখনও ভালোবাসি। আমি চাইব না তার কোনো ক্ষতি হোক। সেই কালো জাদু নষ্ট করার জন্য যদি আমাকে মরতে হয়, তাহলে আমি রাজি আছি। আমি বললাম, সজীব, তুমি আমাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে যেতে পারবে? সজীব বলে, অবশ্যই পারবো ভাইয়া, চলুন, আমি এখনই সেই তান্ত্রিকের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। সজীব আমাকে নিয়ে সেই গ্রামের একটি জঙ্গলের মাঝে ছোট্ট একটি কুঁড়েঘরের সামনে আসে। তবে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল যে ঘরের ভিতরে অনেক দিন যাবৎ কেউ থাকে না। সজীব আর আমি ঘরের ভেতর প্রবেশ করি, কিন্তু সেখানে তান্ত্রিকের দেখা পাই না। আমি বুঝে যাই তান্ত্রিক ৪১ দিনের আগে লোকসমাজে ফিরে আসবে না, কারণ তান্ত্রিক বুঝে গেছে কেউ না কেউ তার বিষয়ে অবশ্যই জেনে যাবে, আর তার সন্ধান করতে করতে এখানে চলে আসবে। আমি সজীবকে বলি, সজীব,
তান্ত্রিক পালিয়েছে। ৪১ দিনের আগে সে আর ফিরবে না। এখন আমি কি করব? কিভাবে সেই পরিত্যক্ত শ্মশানের সন্ধান পাব? আমার মুখে পরিত্যক্ত শ্মশানের নাম শুনে সজীব আমার কাছে জানতে চায়, ভাইয়া, শ্মশানে কি আছে? আমি সজীবকে বলি, সেই শ্মশানের মাঝেই তো সেই কালো জাদুর জিনিসগুলো ও মাটির নিচে পুঁতে রেখেছে সেই তান্ত্রিক। আর ২ দিনের ভেতরে যদি সেই সব জিনিসগুলো নষ্ট না করা হয়, তাহলে মিথিলাকে আর বাঁচানো সম্ভব না। তখন সজীব আমাকে বলে, এইখানকার আশেপাশে একটি পরিত্যক্ত শ্মশান আছে। সেই শ্মশানের বিষয়ে আমি জানি, আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো। আমি বললাম, সত্যি সজীব, তুমি সেই শ্মশানটা চিনো? সজীব বলে, হ্যাঁ ভাইয়া, আমি চিনি, আসুন আমার সাথে, আমি সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর সজীব আমাকে নিয়ে সেই রাতে শ্মশানের কাছে যায়। শ্মশানটা সেই গ্রামের নদীর পাড় ধরে একটা ছোট্ট জঙ্গলের মাঝ বরাবর। শ্মশানের পাশেই একটি ভাঙা পুরনো বাড়ি পড়ে আছে। সজীব আমাকে বলে, জানেন ভাইয়া, দিনের বেলাতেও কেউ এই জায়গায় আসতে সাহস করে না। শ্মশানকে ঘিরে অনেক ভুতুড়ে ঘটনা এই গ্রামে প্রচলিত আছে। আমি যখন সেই শ্মশানের ভেতর প্রবেশ করি, তখনই দূর থেকে আমরা সেই তান্ত্রিকের দেখা পাই। সজীব আমাকে বলে, ভাইয়া, ওই যে ওই দূরের লোকটা দেখছেন, ওই লোকটা হচ্ছে সেই তান্ত্রিক। দাঁড়ান, এখনই শালাকে ডাকছি। আমি বললাম, না সজীব, তাকে ডেকো না, দূর থেকে দেখি চলো সে কি করছে। আমিও সজীব আড়াল থেকে সেই তান্ত্রিকের ওপরে নজর রাখতে শুরু করি। আমরা দেখি তান্ত্রিক একটি লাল ব্যাগ সেই শ্মশানের ভেতরে একটি স্থানে নিয়ে গেল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে সাদা পাউডারের পলি বের করল, আর সেই সাদা পাউডার দিয়ে সেখানকার মাটিতে একটা চিহ্ন রেখে দিল। এরপর সেই ব্যাগের ভেতর থেকে একটি কঙ্কালের মাথা বের করে সেই চিহ্নের মাঝ বরাবর রেখে দিল। এরপর একটি বাঁশের কঞ্চি দিয়ে সেই মাথাটা চারিপাশে একটা গোল করে একটা দাগ কেটে দিল। তারপর সেখান থেকে উঠে শ্মশানের পাশে ভাঙা বাড়িতে চলে গেল। সজীব আমার কাছে জানতে চাইল সে এমনটা কেন করল। আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।